ল অ্যান্ড লতের এই পর্বের অনুষ্ঠানে আমি জয়ন্ত সিনহা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কোভিড-19-এ যেটা আমরা প্রতিনিয়তই মুখাপেক্ষি হচ্ছি, সেটা হলো ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের ভিতরকার বাক বিতণ্ডা এবং আইনি যে সমস্যা তৈরি হয়েছে সেটার ওপরে। আমি বিইং এ লয়ার প্রতিনিয়তই ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের কাছে থেকে ফোন কল পাই যে এরকম কোভিড-19-এ যে আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি তৈরি হয়েছে, এই অবস্থায় ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ডের একটা ভীষণ ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যে একটা ভীষণ ইম্প্যাক্ট হয়েছে। তো স্বভাবতই ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের যে ভেতরকার যে কনফ্লিক্ট, এটার জন্য ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড আরবিট্রেটর। তো এখন অনেকেরই প্রশ্ন আছে যে এই এখনকার সিচুয়েশনে ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড কীভাবে অপারেট হচ্ছে, ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যকার যে সমস্ত বিবাদ, এটার জন্য গভর্নমেন্টের কোনো ডিসিশন, কোনো রকমের নতুন আইন হয়েছে কি না, বা পলিসি মেকাররা কোনো চিন্তাভাবনা করছেন কি না, এরকমের প্রশ্ন আমি স্বভাবতই এখন পাচ্ছি এবং এটা মনে হয়েছে যে এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অ্যাট দিস টাইম, যে আপনাদের সামনে কিছু ইনফরমেশন নিয়ে আসা জরুরি। তো আমরা আজকে এসেছি ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড এবং ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের ভেতরকার যে সমস্ত ইস্যু আছে ডিউ টু কোভিড-19। ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড বা ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের ইস্যুটা ইনফ্যাক্ট একটা বিশদ ব্যাপার, কিন্তু আমরা আজকে শুধু এই অনুষ্ঠানটা কনফাইন করেছি শুধুমাত্র ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের মধ্যকার যে বিবাদ এবং ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড কীভাবে অপারেট হচ্ছে এই কোভিড-19-এ, সেই ব্যাপারে আপনাদের কিছু আলোকপাত করব। আমাদের মাঝে আজকে এসছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট মুখ এবং সমাজসেবক মিস্টার ইমামউদ্দিন। উনি বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস একটা অর্গানাইজেশন, যেটা খুবই পপুলার এবং সর্বজন বিদিত আমাদের কমিউনিটিতে, তার এক্সিকিউটিভ ডিরেক্টর। আমরা তার কাছে যাব ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের মধ্যকার যে সমস্ত বিবাদ উনিও ফেস করছেন বিইং এ সোশ্যাল ওয়ার্কার, এবং গভর্নমেন্ট বা অন্যান্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এই সময় ইনফ্যাক্ট কী রকমের স্টেপ নিচ্ছেন বা তারা কী রকমের পলিসি মেকিংয়ে যাচ্ছেন, সেই ব্যাপারে আমরা কিছুটা শুনব, যেটা আমাদের হয়তো টেন্যান্ট এবং ল্যান্ডলর্ডের কাজে আসতে পারে। তো অ্যাজ এ লয়ার আমার মনে হয় এরকম অনেক কলে আমি পাচ্ছি যে আসলে ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ড যে অর্গানাইজেশনটা, আমি এটাকে শর্টে এখন থেকে এলটিবি বলবো, যেটা আপনাদের জন্য সুবিধা হবে, যে এলটিবিটা এখন কিভাবে অপারেট হচ্ছে বা এই বিবাদ মীমাংসার জন্যে এলটিবি কীভাবে এখন কাজ করছে এই কোভিড-19-এ। অনেকেরই ধারণা যে বর্তমানে কোভিড-19-এ এলটিবি অপারেট হচ্ছে কি হচ্ছে না। প্রথম প্রশ্নের উত্তর হলো যে এলটিবি ফুল ফ্লেজেড অপারেশনে, অর্থাৎ ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ডে যদি আপনার কোনো রকমের আর্জি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং এলটিবি এখন খোলা। এখন তফাৎটা কোথায়? কোভিড-19-এ তাদের অপারেশনটা কীভাবে হচ্ছে। কোভিড-19-এ কিছুটা প্রসিডিউরাল চেঞ্জ এসছে এলটিবিতে, যেটা আপনাদের জানা খুব জরুরি। এলটিবিতে সবথেকে বড় যে চেঞ্জটা এসছে সেটা হলো যে আনটিল ফার্দার নোটিস কোনো ইন পারসন হিয়ারিং এলটিবি হোল্ড করছে না। অর্থাৎ আমরা আগে যেভাবে এলটিবিতে বোর্ডে গিয়ে হিয়ারিং করতাম, ল্যান্ডলর্ড এবং টেন্যান্টরা, তারা ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ডে গিয়ে হিয়ারিংটা করতে পারবেন না। তার জন্য অল্টারনেটিভ আছে, আমরা সেটাতে ধীরে সুস্থে আসবো। আমরা জানাবো আপনাদেরকে ডিটেলসে যে অ্যাকচুয়ালি এলটিবিটা কীভাবে অপারেট হচ্ছে। একদম খুব ইন ব্রিফ যদি বলা হয়, এলটিবিতে সমস্ত ব্যাপার আগে যেভাবে অপারেট হতো সবগুলোই হচ্ছে, শুধুমাত্র একটা বিরাট তফাৎ যেটা এই কোভিড-19-এর জন্যে, যে এভিকশন রিলেটেড অর্ডার এবং হিয়ারিংয়ে কিছু চেঞ্জ এসছে, যেটা আপনাদের জানা খুব জরুরি এবং আমি আলোকপাত করব সেই ব্যাপারে সেগমেন্ট ওয়াইজ। সেকেন্ডারিলি আর একটা বড় বিষয় যেটা জানা দরকার, যে এলটিবি শুধুমাত্র দুটো ক্ষেত্রে আর্জেন্ট মোশন হিয়ারিং করছে, যেটা হলো একটা এভিকশন, আর্জেন্ট রিলেটেড যদি এভিকশন কিছু হয়ে থাকে সেটা, এবং কোনো ইলিগাল লকড
চেঞ্জিংয়ের যদি কোনো ইস্যু আছে তাহলে সেই ইস্যুটাকেও কিন্তু এলটিবি আর্জেন্ট হিসেবে ধরে নিয়ে হিয়ারিং করছেন এখন। তো এখন হিয়ারিং প্রসেসটা কিভাবে হচ্ছে? এলটিবিতে আপনার যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি অনলাইনে ইন পার্সন কিছু কিছু ক্ষেত্রে সাবমিট করতে পারেন, বাট এলটিবি প্রেফার করছেন এবং এই ডিরেক্টিভস দিয়েছেন যে সব কিছু অ্যাপ্লিকেশন যেন ই ফাইলিং হয়, এবং এটা খুব সিম্পল, আপনারা এলটিবি ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন। সো সেই প্রসেসটা চলছে প্রথমত। দ্বিতীয়ত হলো যে সমস্ত ইন পার্সন হিয়ারিং ছিল, এই ইন পার্সন হিয়ারিংগুলো অটোমেটিক্যালি মার্চের 16 তারিখ থেকে অ্যাডজার্ন হয়ে গেছে আনটিল ফার্দার নোটিস। অর্থাৎ আপনার যদি কোনো হিয়ারিং ধরে নেওয়া হোক জুন মাসের 2 তারিখে ছিল ইন পার্সন হিয়ারিং, সেগুলো ইদার আপনি এর মধ্যেই পেয়ে গেছেন কোনো নোটিস যেগুলো ডেফার হয়ে কবে যাবে, অর এলটিবি যদি সমীচীন মনে করে তাহলে সেটাকে ইন পার্সন না করে টেলি হিয়ারিং এর ব্যবস্থা করেছেন, এবং আপনি স্বভাবতই তারা জানিয়ে দেবেন নোটিশ দিয়ে, হয়তো বা ইতিমধ্যে আপনারা নোটিশ পেয়ে গেছেন। আরেকটা বড় বিষয় যেটা জানার, অনেকেই আমাকে ফোন করেছেন যে আমি নোটিশ দিয়েছিলাম, নোটিশ দেওয়ার পরে ওখানে তো একটা টাইম লাইন থাকে, যেহেতু এলটিবির প্রত্যেকটা ইস্যু একটা টাইম লাইনের মধ্যে করতে হয়। তো মার্চের 16 তারিখে যখন এরকম সিচুয়েশন এসছে এবং ডিরেক্টিভ এসছে এবং এলটিবি বন্ধ হয়েছে, সেই সময় থেকে আমার টাইম যে ল্যাপসেস হয়ে যাচ্ছে বা আমি টাইমের মধ্যে করতে পারছি না, এটা কি হবে? আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে এলটিবি ডিরেকশন হলো যে সমস্ত টাইম লিমিটেশনের ব্যাপার ছিল সেগুলো অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে, অর্থাৎ লিমিটেশন পিরিয়ডটা ইফেক্টিভ থাকবে না আনটিল রিওপেন আপ এলটিবি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের। ধরুন আপনার একটা নোটিশ দিয়েছিলেন, যে নোটিশের এক্সপায়ারি ডেট ছিল, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফাইল করবার ডেট ছিল মার্চের 24 তারিখ, কিন্তু এলটিভি বন্ধ হয়ে গেছে 16 তারিখে, অর্থাৎ আপনার 24 তারিখ লাস্ট ডেট আপনি মাথায় রেখে করছিলেন এবং আপনি ফাইল করবেন ভেবেছিলেন, কিন্তু আপনি 16 তারিখে বন্ধ হয়ে যাবার কারণে আপনি করতে পারেননি। তো আপনার কেসটা কি ল্যাপস হয়ে যাবে কি না বা টাইম বার্ড হবে কি না? একটা ডিরেক্টিভসে বলা আছে যে এটা আসলে টাইম বার্ড হবে না, অর্থাৎ এরপরে এলটিবি যখন রিওপেন হবার ঠিক যেহেতু আপনার লাস্ট ডেট ছিল মার্চের 24 তারিখ এবং এলটিবি বন্ধ হয়েছে 16 তারিখ, আপনার ওখানে উইন্ডো ছিল 8 দিনের, অর্থাৎ এলটিবি আবার যখন ওপেন হবে, আমি ধরে নিলাম এলটিবি ওপেন হলো জুলাইয়ের 1 তারিখে, আপনার লিমিটেশন পিরিয়ডটা অটোমেটিক্যালি জুলাইয়ের 1 তারিখ ওপেন হওয়ার পর জুলাইয়ের 8 তারিখ অবধি আপনার যাবে, যেহেতু আপনি ওখানেও 8 দিনের একটা উইন্ডো পাবেন। অর্থাৎ লিমিটেশন নিয়ে আপনার ভাববার কারণ নেই। যদি কোনো কারণে করতে নাও পেরে থাকেন, ইউ মাস্ট বি কেয়ারফুল যে কখন এলটিবি ওপেন হয়, এবং এলটিবি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঠিক নির্ধারিত উইন্ডো পিরিয়ডের মধ্যে আপনাকে ফাইল করতে হবে এবং আপনার কেস টাইম বার্ড হবে না। এছাড়াও অন্যান্য যে সমস্ত হিয়ারিং চলছে, আপনার কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি আনেন এখন অ্যাপ্লিকেশন আপনার স্ক্যাজুয়াল হবে এবং আপনি নোটিশ পাবেন, এবং আপনার অ্যাপ্লিকেশন অথবা অন্যান্য যে কোনো যদি মোশন বা কোনো কিছু আনেন আপনি এলটিবিতে, সেগুলো টেলিকনফারেন্সে অর্থাৎ টেলিফোনে হিয়ারিং হবে এখন। সো কোনো কারণ নেই ভাবার যে এলটিবির অপারেশন বন্ধ আছে, এলটিবি চলছে। আপনার যে সমস্ত রিলিফের জন্য যা যা অ্যাপ্লিকেশন আনা দরকার, আপনি সব অ্যাপ্লিকেশন আপনি এলটিবিতে আনতে পারবেন। ল্যান্ডলর্ড পার্সপেক্টিভে যদি বলতে যাই, যে ফোন কলগুলো আমরা পাচ্ছি ইদানিং যে আমার ভাড়া থেকে ইনফ্যাক্ট এভিকশন করাটা দরকার এবং আই এম এন্টাইটেল ফর এভিকশন নাও। আনফর্চুনেটলি অ্যাজ পার দ্য গভর্নমেন্ট ডিরেকশন আপনি এই মুহূর্তে কোনো রকমের এভিকশনে যেতে পারবেন না, অর্থাৎ এভিকশনটাকে টোটালি পজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার টেনান্ট যদি কোনো কারণে ডিফল্টার হয়, যে কোনো কারণে আন্ডার দ্য স্ট্যাটিউট, আপনি এখন এভিকশনের কোনো অ্যাপ্লিকেশন আনতে পারবেন না। তার অর্থ কি কোনোভাবেই আপনি অ্যাপ্লিকেশন আনতে পারবেন না? এখানে কিছুটা এক্সেপশন আছে। অর্থাৎ এলটিবি ল্যান্ডলর্ড এবং টেনান্ট বোর্ডে
আন্ডার স্ট্যাটিউট এতটুকু বলে দেওয়া হয়েছে যে আপনি দুটো ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেশন আনতে পারবেন এভিকশনের জন্য। দুটো ক্ষেত্র কি? আর্জেন্ট মোশন দুটো কারণে। এক, যদি আপনার টেন্যান্ট এমন কোনো কিছু করে থাকে যেটা এক্সট্রিম হেলথ রিস্ক, এই এক্সট্রিম হেলথ রিস্কের থ্রেশহোল্ডটা যদিও খুব হাই স্ট্যান্ডার্ড, বাট আপনার এইরকম সিচুয়েশনে আপনি ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ডে এভিকশনের আর্জেন্ট মোশন আনতে পারেন। দ্বিতীয়ত, এমন কোনো সিচুয়েশন যদি আপনার আসে যেটাতে আপনি দেখছেন যে এক্সট্রিম এবং সিভিয়ার ইলিগাল অ্যাক্ট হচ্ছে আপনার রেন্টেড প্রপার্টিতে, আপনি আর্জেন্ট মোশন আনতে পারেন এভিকশনের জন্য। এখন আর্জেন্ট মোশন এবং আর্জেন্সিটা ইনফ্যাক্ট এলটিবি ডিসাইড করবে, বাট এইখানে আর্জেন্ট মোশনের ফ্যাক্টরগুলো কী কী এখনও ইনফ্যাক্ট এরকম কোনো বেঞ্চমার্ক দেওয়া হয়নি যে আপনি এরকম সিচুয়েশনে আনবেন। আমি সাজেস্ট করবো এরকম যদি আপনারা এক্সট্রিম কোনো কিছু দেখেন যে এক্সট্রিম হেলথ রিলেটেড ইস্যু আছে এবং এক্সট্রিম ইলিগাল কিছু হচ্ছে, আমি আপনাদের বলবো আপনারা আনতে পারবেন। লেট দ্য এলটিবি ডিসাইড ইফ দ্যাট ইজ আন্ডার দ্যাট ক্যাটাগরি। এটা হলো এভিকশন রিলেটেড এখনকার গাইডলাইন। আরেকটা ইস্যু আপনাদের যেটা জানা দরকার সেটা হলো যে নর্মাল কোর্সে যেটা হতো যে আপনি এভিকশন অর্ডার পাবার পরে আপনি শেরিফকে রিকোয়েস্ট করতেন, অ্যাপ্লিকেশন করবার পরে শেরিফ এসে এভিকশন অর্ডারটাকে এনফোর্স করতো। এখানে একটা বিরাট চেঞ্জ এসেছে আপনাদের যেটা জানা দরকার। আমি ধরে নিলাম আপনার একটা এভিকশন অর্ডার অলরেডি হয়ে গেছে মার্চের 16 তারিখে এলটিবি বন্ধ হবার আগে, আপনি এভিকশন করতে পারবেন কি না এরকম প্রশ্ন আমার কাছে এসছে যে মিস্টার সিনহা, আমি এভিকশন অর্ডার পেয়েছি বাট এলটিবিটা বন্ধ হয়েছে, তারপরেই এই প্যান্ডেমিক শুরু হয়েছে, তো আমি কি এভিকশন করতে পারবো কি না? আনফর্চুনেটলি যদি কোনো অর্ডার পাস হয়ে থাকে যেটা এনফোর্স হয়নি মার্চের 16 তারিখের আগে, অর্থাৎ মার্চের 16 তারিখেও এরকম কোনো এভিকশন আপনারা এনফোর্স করতে পারবেন না। এছাড়াও যদি ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে কোনো পেন্ডিং এভিকশন অর্ডার হয়ে থাকে যেটা আপনার হাতে এসে এখনও পৌঁছায়নি বাট আপনি এভিকশন অর্ডার পেয়েছেন, সেটাও আপনি এনফোর্স করতে পারবেন না। তৃতীয় সবথেকে বড় একটা চেঞ্জেস এসছে যে আপনার এভিকশন অর্ডার আপনার হাতে আছে, শেরিফও ইনফর্মড, সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস যতক্ষণ পর্যন্ত রুল আউট না করেছে, অর্থাৎ আপনাকে মোশন আনতে হবে, সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস দেখবে এটার আর্জেন্সি কতটুকু, এই অর্ডারটাকে এখন সুপ্রিয়র কোর্ট অফ জাস্টিস রুল করবার পরেই শুধুমাত্র এভিকশন করা সম্ভব এখন পর্যন্ত যা ল আছে। অর্থাৎ এভিকশনের থ্রেশহোল্ডটা খুব হাই হয়ে গেছে। তো আপনাদের কোনো এভিকশন অর্ডার হাতে থাকলেও সুপ্রিয়র কোর্ট অফ জাস্টিসের অর্ডার ছাড়া এভিকশন সম্ভব না। তো ধরে নিলাম যদি আপনার হাতে এরকম কোনো এভিকশন অর্ডার থাকে, আপনার করণীয় হলো যে আপনি একজন সিভিল লয়ারের সঙ্গে দেখা করে, সিভিল লিটিগেশন যারা করেন তাদের মাধ্যমে কোর্টে অ্যাপ্লিকেশন এনে আপনার এই এভিকশন অর্ডারটাকে এনফোর্স করাতে হবে। সো এটা হলো এভিকশন রিলেটেড ডিউ টু কোভিড-19 যে চেঞ্জেসগুলো এসছে। কিছু প্রশ্ন আমি পেয়েছি লিগ্যাল অ্যাডভাইসের জন্যে, বিশেষত ল্যান্ডলর্ডদের কাছে থেকে, যে আমি এইরকম সিচুয়েশনে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে তাহলে আমি নোটিস অফ টার্মিনেশন আমার টেন্যান্টকে দিতে পারবো কি পারবো না। নোটিস অফ টার্মিনেশন দেবার জন্য কোনো রকমের বাধা আপনার আন্ডার স্ট্যাটিউট নেই। অর্থাৎ আপনার যে সমস্ত লিগ্যাল অ্যাকশন আপনি নিতে আপনার রাইটস আছে বা হকদার, আপনি প্রত্যেকটাই পারফর্ম করতে পারবেন। এবং আমি সাজেস্ট করব যে এরকম সিচুয়েশন হলে টু অ্যাভয়েড আপনার টাইম লাইন এবং লিমিটেশন, আপনি সেগুলো পারফর্ম করা উচিত। অর্থাৎ আপনার আন্ডার স্ট্যাটিউট যে সমস্ত প্রসিডিউরাল গাইডলাইন দেওয়া আছে সেগুলো আপনাকে পারফর্ম করতে হবে এবং এটাতে কোনো বাধা নেই। অর্থাৎ নোটিস অফ টার্মিনেশন আপনি দিতে পারেন এবং নোটিস অফ টার্মিনেশনের যে টাইম লাইন, এটার পরে আপনি এলটিবিতে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনে ফাইল করতে পারেন। আপনাকে এখন নোটিস অফ টার্মিনেশন পাওয়ার পরে
অ্যাজ এ টেন্যান্ট আপনার কি রাইটস আছে, এটার জন্য অনেক রকমের কল আমরা পাই যে এরকম সিচুয়েশনে আমাকে নোটিস অফ টার্মিনেশন দিয়েছেন এবং নোটিস অফ টার্মিনেশনটা ইনফ্যাক্ট ভ্যালিড ছিল। তো আমি এখন কি করবো এই সিচুয়েশনে? এখন যে প্রেজেন্ট গাইডলাইন আছে, আপনি নোটিস অফ টার্মিনেশন পেলেও আপনাকে প্রপার্টি থেকে মুভ আউট হতে হবে না। অর্থাৎ এই কোভিড-19 জন্য আপনি নোটিস অফ টার্মিনেশন এক্সপায়ারির পরে আপনি প্রপার্টিতে থাকতে পারবেন। এছাড়াও যদি কোনো কোর্ট অর্ডার, অর্থাৎ এলটিবির অর্ডার শুধু না, কোনো এভিকশন অর্ডার, যেটা আগেও বলেছি, সুপিরিয়র কোর্ট অফ জাস্টিস রুল না করা অবধি আপনি আপনার প্রপার্টিতে অ্যাজ এ টেন্যান্ট থাকতে পারবেন, নোটিস অফ টার্মিনেশন এবং এভিকশন অর্ডার যদি ইন প্লেস থাকেও। সো এটা ইনফ্যাক্ট টেন্যান্টদের জন্য একটা প্রিভিলেজ একটা পজিশন এরকম সিচুয়েশনে ডিউ টু কোভিড-19। এখন ল্যান্ডলর্ডদের জন্যে ইনফ্যাক্ট কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই নোটিস অফ টার্মিনেশনে? ল্যান্ডলর্ড শুধুমাত্র এইটুকুই সুবিধা দেওয়া হয়েছে যে আপনার নোটিস অফ টার্মিনেশন অ্যাজ পার ল আপনারা সাবমিট করবেন এবং অ্যাজ পার ল এলটিবিতে যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের করতে হবে সেগুলো আপনারা অ্যাপ্লিকেশন করবেন। লেট দ্যাট ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ড ডিসাইড। বাট এই ক্ষেত্রে যেটা হবে আপনাদের, যেহেতু এভিকশন রিলেটেড আর্জেন্ট মোশন হিয়ারিংয়ে কোনো বাধা নেই, আপনি যদি মনে করেন যে আপনার নোটিস অফ টার্মিনেশন এবং এভিকশন জাস্টিফাইড আন্ডার দুই ক্যাটাগরিতে, অর্থাৎ সিভিয়ার হেলথ ইস্যু এবং সিভিয়ার ইলিগাল অ্যাক্ট, আমি আপনাদের রিকোয়েস্ট করব বা আপনাদের সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর্জেন্ট মোশন এনে এভিকশন অর্ডারের জন্য। এটা হলো আপনাদের নোটিস অফ টার্মিনেশনে এখনকার যে প্রসেসগুলো বলা আছে সেগুলো করা। এখন আপনাদের ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট বোর্ডে আপনারা কোন কোন অ্যাপ্লিকেশন কিভাবে আনবেন এবং প্রসেসগুলো কি, আপনাদের এটা খুব ডিটেইলডে ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, যেটা আপনারা ওখানে গেলেই পেয়ে যাবেন এবং ভেরি সিম্পল প্রসেস, আপনারা অনলাইনে এগুলো সাবমিট করতে পারবেন। এটা খুব মানে বিবিধ ইয়েতে দেওয়া আছে হলো ল্যান্ডলর্ড টেন্যান্ট বোর্ডের ওয়েবসাইটে, আপনারা সেটা ফলো করতে পারেন। আমরা গত ল অ্যান্ড লতের যে অনুষ্ঠান করেছিলাম উইলের ওপরে, তারপরে যে সমস্ত প্রচুর কল পাচ্ছি আমরা, এবং বিশেষত আমরা ইদানিং এই নতুন যে টপিক্সটা এখন ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের মধ্যকার, এটা নিয়ে আমরা প্রচুর কল পাচ্ছিলাম এবং এই কারণে আমাদের কাছে মনে হয়েছে যেটা এই টপিকটা নিয়ে আসলে আমাদের একটা ডিটেল ইনফরমেটিভ একটা সেশন করা দরকার এবং এই কারণে আজকে আমরা এসেছি। সো যেটা বলছিলাম আমরা যে প্রতিনিয়ত এখন যেটা কল পাচ্ছি তার মধ্যে একটা বিরাট ফ্যাক্টর হলো যে রেন্ট ডেফারাল বা রেন্ট নন পেমেন্ট। এই রেন্ট নন পেমেন্ট নিয়ে আমরা প্রচুর কল পাচ্ছি এবং এটার ব্যাপারে আমি যাবার আগে আমাদের মাঝে আছেন আমাদের অতিথি। ধন্যবাদ মিস্টার উদ্দিন, আমাদের এই ল অ্যান্ড লতের এই প্রোগ্রামে আপনার অংশগ্রহণের জন্যে। আমরা সত্যি কৃতজ্ঞ আপনার কাছে থেকে। এই অনুষ্ঠানে আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ ব্যারিস্টার জয়ন্ত, আমাকে এই ল অ্যান্ড লতে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নন্দন টিভিকে এই ধরনের একটা ভালো অনুষ্ঠান করার জন্য, যাতে কমিউনিটির লোকজন এই ইনফরমেশনগুলো জানতে পারে। বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস, যেটা খুব স্বনামধন্য আমাদের কমিউনিটি একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তার এক্সিকিউটিভ ডিরেক্টর আমি। ইনফ্যাক্ট উনি এসছেন আমাদের মাঝে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের যে সমস্ত অর্গানাইজেশন আছে তারাও এই রেন্টের ব্যাপার নিয়ে কাজ করছে এবং রেন্ট ডেফারাল, রেন্ট পেমেন্ট এবং সাবসিডি এবং অন্যান্য বিষয় নিয়ে, যেগুলোতে ইনফ্যাক্ট মিস্টার ইমামউদ্দিন সাহেব কাজ করছেন। সেই ব্যাপারে উনি আপনাদেরকে কিছু আলোকপাত করবেন, যার থেকে আপনারা হয়তো কিছু আইডিয়া পাবেন যে এরকম সিচুয়েশনে যদি রেন্টের ডেফারাল বা রেন্ট নন পেমেন্ট হয় তাহলে কিছু সাবসিডি বা অন্যান্য কী রকমের সুবিধা পাওয়া যেতে পারে অন্যান্য অর্গানাইজেশন থেকে। আমরা তার কাছে যাবো এর পরবর্তীতে এই ব্যাপারগুলো জানবার জন্য। তার আগে আমি একটু রেন্টের ব্যাপারটা আপনাদের বলতে চাই যে রেন্ট ডেফারালে লিগালি কোনো কিছু গাইডলাইন এসছে কি না। আনফর্চুনেটলি এই ফাইন্যান্সিয়াল এই জায়গাটায় গভর্নমেন্টের কোনো ডিরেকশন এ পর্যন্ত নেই। যে ডিরেকশনটা আছে যে আপনি অ্যামিকেবল সেটেলমেন্টের একটা গাইডলাইন এবং
ইনফ্যাক্ট রিকোয়েস্ট করা হয়েছে ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদেরকে এই সিচুয়েশনটাকে ওভারকাম করবার জন্য। অর্থাৎ বিইং এ টেন্যান্ট এই সিচুয়েশনে আপনার রেন্টে কি করতে পারেন। আপনি যদি টেন্যান্ট হয়ে থাকেন, সবথেকে বেস্ট অপশন আপনার জন্যে, এবং অবভিয়াসলি আমি সাজেস্ট করি আমার সব ক্লায়েন্টকে যে আপনারা লিখবেন, অবভিয়াসলি তাকে ফোন করবেন, এছাড়াও লিখবেন আপনার সিচুয়েশনটা এক্সপ্লেইন করে যে এইরকম সিচুয়েশনে যদি আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ থাকে তাহলে রেন্ট ডেফারাল অপশনের জন্য। অর্থাৎ এটা কোনোভাবেই মানে কাম্য হওয়া নয় যে আমি রেন্ট দিতে পারবো না, আমাকে ওয়েভ করে দেওয়া হোক। এইটা না করে যেহেতু এই আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে দুপক্ষকেই একটা মিটিগেটিং ফ্যাক্টরের মধ্যে আসতে হবে। আমার সাজেশন সবার কাছেই থাকে যে আপনি রেন্ট ডেফারালের জন্য লিখুন অথবা রেন্ট পার্শিয়াল ওয়েভারের জন্য লিখতে পারেন। অর্থাৎ এই অবস্থায় যদি আপনি পুরোপুরি রেন্ট না দিতে পারেন, আপনার ল্যান্ডলর্ডকে আপনি বলতে পারেন যে আমি পুরোপুরি রেন্ট দিতে পারছি না, আমি এতটুকু এখন অ্যাফোর্ড করতে পারবো, আমাকে এইটুকু সুযোগ দেওয়া হোক এবং বাকিটুকু ওয়েভ করে দেওয়া হোক। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ল্যান্ডলর্ডকেও তার ক্যারিং কস্ট অফ দ্য প্রপার্টি চালাতে হয়, অর্থাৎ রেন্ট কিন্তু ল্যান্ডলর্ডের ইনকাম না। সো একটা বড় অংশ এই রেন্টের মর্গেজ পেমেন্ট, ইউটিলিটি, হাইড্রো এবং অন্যান্য প্রপার্টি ট্যাক্স, এগুলো সব পেমেন্টে যায়। সো গভর্নমেন্টের এমন কোনো প্রণোদনা ল্যান্ডলর্ডকে দেওয়া হয়নি এখনও যে সুবিধায় আপনাকে ওয়েভারের পুরো সুবিধা দেওয়া যেতে পারে। সো এই জায়গাটায় আসলে দুই পক্ষকেই একটু টেকনিক্যালি ডিল করতে হবে এবং অ্যামিকেবল সেটেলমেন্টে আসবার জন্যে গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছেন। এটা হলো টেনেন্টকে বলা হয়েছে যে আপনারা এইভাবে করতে পারেন। যদি কোনো অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্টে না আসতে পারেন তাহলে অবশ্যই এলটিভি ইনভলভ হবে এবং এলটিভি ডিসাইড করবে এই সিচুয়েশনে কী হতে পারে। বাট এগেইন ইট ইজ এক্সপেক্টেবল যে আপনারা অ্যামিকেবলি এই সিচুয়েশনটাকে উত্তরণ করবার চেষ্টা করাটা উচিত। ল্যান্ডলর্ডের তরফ থেকে কি হতে পারে, ল্যান্ডলর্ডের তরফ থেকে যদি এরকমের কোনো সিচুয়েশন বা কোনো রিকোয়েস্ট আসে যে আমি রেন্ট ডেফার করতে চাই অথবা আমি রেন্ট পার্শিয়াল ওয়েভার চাই, আমি যেটা ল্যান্ডলর্ডকে বলবো যে এরকম সিচুয়েশনে যদি একজন টেন্যান্ট একেবারেই পুরোপুরি ভাড়া না দেয়, পুরোপুরি না দিয়ে তাকে আপনি নোটিস অফ টার্মিনেশন দিয়ে তাকে যদি এভিকশনে যান যেটা সম্পূর্ণ বন্ধ, যেটা প্র্যাকটিক্যাল হবে যে সময়টুকু এই ব্যালেন্সিং করে তাকে এভিকশনের যে সময় যাবে তার থেকে বোধহয় মিটিগেটিং ফ্যাক্টর কোনো একটা অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্টে আসা। সো এই ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সটা এখন চিন্তা করতে হবে এরকম সিচুয়েশনে একজন ল্যান্ডলর্ড এবং টেনেন্টকে, এবং এই সিচুয়েশনটাকে উত্তরণ পেতে হবে। আমরা এরপরে আরও কিছু ল্যান্ডলর্ড এবং টেনেন্ট মধ্যেকার যে ভাড়ার বিষয়টা ডেফারাল বা অন্যান্য কীভাবে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আছে বা কী করতে পারেন লিগালি, সেটাতে আসবো। আমাদের মাঝে আগেই বলেছি এসছেন মিস্টার ইমামউদ্দিন। আমরা যাবো এবার মিস্টার ইমামউদ্দিনের কাছে। বর্তমান সময়ে প্রভিন্সিয়াল হোক, ফেডারেল গভর্নমেন্ট হোক, তাদের ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যকার যে ইকোনমিক্যাল যে হার্ডশিপটা চলছে, এটার জন্য কোনো ফান্ডিং এ পর্যন্ত আমার জানা মতে নেই। বাট আপনি যেহেতু যে প্রচুর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেন, আমাদের কি এই ব্যাপারে কোনো একটা ধারণা দিতে পারেন যে এইরকম আনপ্রেসিডেন্টেড টাইমে এই ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যকার যে ইকোনমিক্যাল হার্ডশিপ, অর্থাৎ ভাড়া সংক্রান্ত যে সমস্ত ডেফারাল বা ওয়েভারের ইস্যু চলছে, তাতে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা গভর্নমেন্টের কোনো মিউনিসিপ্যাল বডি বা অন্য কোনো অর্গানাইজেশন কোনো রকমের সাবসিডি দিয়ে হেল্প করছে কি না? ধন্যবাদ ব্যারিস্টার জয়ন্ত সিনহা এবং প্রিয় দর্শক। তো যেটা আপনি বলছিলেন যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট কোনো সাপোর্ট আছে কি না, আমি বলবো যে গভর্নমেন্ট কিছু সাপোর্ট আছে, বিজনেস যেসব বিজনেস প্রতিষ্ঠান তাদের জন্য গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার করেছে 75% রেন্ট, যেটার 25% বলা হয়েছে ল্যান্ডলর্ডকে দেওয়া, আর 50% ফেডারেল গভর্নমেন্ট এবং 25% প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দেবে। তো আসলে এটার ভিতরে অনেক এটা কিভাবে ল্যান্ডলর্ড পাবে সে বিষয়ে খুব ক্লিয়ার কোনো ধারণা নেই, আর এটা কোনো বাধ্যবাধকতাও নেই, সেটা একটা বিষয়, সেটা হয়তো আপনি আরও ভালো জানেন একজন লয়ার হিসাবে।
আর নন গভর্নমেন্ট যে বিষয়টা বলেছেন, আসলে অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে এখানে ল্যান্ডলর্ড এবং টিনান্টদের বিভিন্ন সহায়তার জন্য। আমি যদি প্রথম বলি যে টিনান্ট যারা আছেন ভাড়াটিয়া, তারা কিন্তু একটা ক্রাইসিসে আছেন, যেটা গভর্নমেন্ট সাপোর্ট সিইআরবি বলেন বা অন্য যেসব বলেন, কিন্তু এরপরও টরন্টোতে আপনি জানেন যে গত বছরে প্রায় 8.5% ভাড়া প্রায় বেড়ে গেছে। এর আগে মানে রেন্ট অনেক ইনক্রিজ করেছে। আপনি আপনার কথায় বলেছেন প্রায় রেন্ট এখন প্রায় 2300 অ্যাভারেজ রেন্ট টরন্টোতে। তো এটা অ্যাফোর্ড করা টিনারদের জন্য খুবই টাফ, যে গভর্নমেন্ট সিআরবি পাচ্ছে একজন হয়তো $2000। তো এটা কিভাবে দিবে? তো এখানে ইভিকশনের বিষয় আসছে, এখানে ভাড়া না দেওয়ার বিষয় আসছে এটাতে। তো এখানে একটা ভালো খবর হচ্ছে টরন্টো সিটি অফ টরন্টো আর্থিক সহায়তায় এখানে আপনার নেবারহুড ইনফরমেশন পোস্ট আছে, ওনারা কিন্তু মানে ফ্রি লোন দিচ্ছে, যে এটা কোনো ইন্টারেস্ট দিতে হবে না, শুধু ওদেরকে কল করতে হবে। আপনি যদি গুগলে যে শুধু নেবারহুড ইনফরমেশন পোস্ট দেন বা টরন্টো রেন্ট ব্যাংক দেন, এটা চলে আসবে। শুধু একটা ফোন কল করবেন, করে বলবেন যে আমার এই রেন্ট দিতে পারছি না, আমাকে যদি ইন্টারেস্ট ফ্রি লোন দেন। তা আমি জানি যে আমাদের কমিউনিটির অনেকেই এই সুযোগটা গ্রহণ করেছে এবং এই ধরনের একটা সুযোগ আছে। এছাড়া কমিউনিটিতে আপনি দেখবেন, যদি আমি স্কারবোরোর কথা বলি, স্কারবোরো হাউজিং হেল্প সেন্টার আছে, এরা কিন্তু সবসময় আগেও ছিল, এই কোভিড-19-এও হেল্প করছে। নেবারহুড লিঙ্ক যেটা ওদের হাউজিং একটা সেকশন আছে, অনেক নন প্রফিট অর্গানাইজেশনের হাউজিং সেকশন আছে যারা বিভিন্নভাবে টিনারদেরকে হেল্প করছে এবং ল্যান্ডলর্ডদেরকে হেল্প করছে। আরেকটা কথা বলে রাখি আপনার এখানে, যে বেসিক্যালি আপনি যদি একটু পিছনে যান, যে 1995-এ গভর্নমেন্ট যে রুলটা করেছে ভাড়া সংক্রান্ত, যে ল্যান্ডলর্ড এবং টিনান্টদের জন্য, তখন থেকে প্রতি বছর আপনার একটা রেন্ট ইনক্রিজ করার একটা বাধ্যবাধকতা আছে, যে হয়তো 2%, 3% বা কিন্তু একজন নতুন ভাড়াটিয়া, একজন ইমিগ্রেন্ট হয়ে আসে যখন, তখন একজন ল্যান্ডলর্ড ইচ্ছা করলে যা ইচ্ছা তা ভাড়া দিতে পারেন। তো এখানে ভাড়া নিতে পারেন, এখানেও একটা ক্রাইসিস হয়। তারপর এছাড়া আরও বিভিন্ন প্রবলেম আছে, যেমন আপনি যে একজন সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে আছে বা ওডিএসপিতে আছে, সে যে টাকাটা পায় সেটা ধরুন একজন সিঙ্গেল পার্সন হলে $700 বা সামথিং, তার ভাড়া দিতে হয় বেশি। একসময় যদিও 1995-এর আগে একজন সোশ্যাল অ্যাসিস্ট্যান্টের যে টাকা পেত সেটা 21%, তখন এটা কমিয়ে ফেলা হয়েছে। তো এটা একটা আসলে হিউজ ক্রাইসিস। আমি বলবো যে আপনি এই ধরনের ল অ্যান্ড লাতে এই ধরনের একটা বিষয় নিয়ে আসছেন, এটাতে কমিউনিটি খুব উপকৃত হবে, বিশেষ করে নন্দন টিভির দর্শকরা বেশ উপকৃত হবে এই ধরনের ইয়েতে। আমি বলবো আপনারা যারা ভাড়া দিতে পারছেন না, তারা টরন্টো রেন্ট ব্যাংক সেটাতে দেখবেন, অন্য প্রভিন্সে যারা আছেন বা অন্য শহরে যারা আছেন, তারা একইভাবে গুগলে দিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার কোনো না কোনো সুবিধা আছে। একইভাবে আপনারা আরেকটা দেখবেন যে কমিউনিটি লিগ্যাল হেল্প সেন্টার, সেলো বলে, সেটাতে আপনি দেখবেন তারা ল্যান্ডলর্ডদেরকে হেল্প করে, একইভাবে টিনারদেরকে হেল্প করে, আপনাকে কোনো টাকা পে করতে হবে না। এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা টরন্টোতে থ্রু আউট দ্য অন্টারিওতে আছে, বিভিন্ন প্রভিন্সেও আছে। তার মানে জিসটা যেটা বোঝা গেল যে টরন্টো সিটি একটা রেন্ট ব্যাংক, যেটা লোন ইনফ্যাক্ট যদি বলা হয়, যেটা একটা ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে। এছাড়াও কিছু অর্গানাইজেশন বলছেন যারা এই সুবিধাটা দিচ্ছে। আচ্ছা, অর্গানাইজেশন যে সমস্ত সুবিধা দিচ্ছে, অর্থাৎ এনজিওগুলো, এগুলো কি লোন হিসেবে দিচ্ছেন নাকি কোনো জাস্ট অনুদান হিসেবে দেওয়া হচ্ছে? বেসিক্যালি অন্য অর্গানাইজেশন আসলে কোনো ওইভাবে লোন দিচ্ছে না। যেমন টরন্টো সিটি অফ টরন্টোর আর্থিক সহায়তায় নেবারহুড ইনফরমেশন পোস্ট, একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা এই ইয়েটা করছে, বেসিক্যালি এই রেন্টটা দিচ্ছে। কিন্তু অন্য হাউজিং হেল্প সেন্টার বা অন্য যারা, ওরা কিন্তু ওই টাকাটা দিচ্ছে না ওইভাবে লোন, যে ভাড়াটিয়াকে ওরা টেক গাইডেন্স দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। হয়তো ফর এক্সাম্পল একজনকে ইভিকশন করলো, সে কোথায় যাবে, কাউকে দরকার হলে শেল্টারের ব্যবস্থা করছে, কাউকে হয়তো হাউজিং লিস্ট দিয়ে দিচ্ছে, যে ঠিক আছে, ইভেন কি ঘর ভাড়া করেও দিচ্ছে। আমি যদি বলি যে আমাদের কমিউনিটিতে ডেনফোর্থ অ্যান্ড ভিক্টোরিয়া পার্ক নেবারহুড লিঙ্ক সাপোর্ট সার্ভিস, আই ওয়ার্ক ফর দিস অর্গানাইজেশন অ্যাজ এ ক্যারিয়ার স্পেশালিস্ট, ওনাদের একটা হাউজিং সেকশনই আছে। ওনারা সেই হাউজিং অফিসার উনি সব সময় একটা লিস্ট তৈরি করেন, কোথায় কত ভাড়া পাওয়া যাবে, কম ভাড়া পাওয়া যাবে, সেভাবে দিয়ে দিচ্ছেন। এরকম প্রচুর অর্গানাইজেশন আছেন যে ওনাদের একটা থাকার ব্যবস্থা করে দেয়। বুঝতে পেরেছি। আচ্ছা, সিটি অফ টরন্টো যে সাপোর্টটা দিচ্ছে, এটার প্রসেসটা যদি আপনার জানা থাকে একটু বলবেন খুব শর্টে, যে কোথায় গেলে এবং কিভাবে, এবং এটার প্রসেসটা
কিভাবে সম্ভব? এটা ধন্যবাদ, আপনি খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে যে আমি যেটা বলি যে নেইবারহুড ইনফরমেশন পোস্ট অথবা টরন্টো রেন্ট ব্যাংক, এটা দিয়ে গুগলে সার্চ করবেন, করলে আপনি দেখবেন যে ওদের ফোন নাম্বার এবং ডিটেলস ইনফরমেশান সেখানে চলে আসছে। আমার কাছে তবুও একটা ফোন নাম্বার আছে, আমি আপনাকে সেই নাম্বারটা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে 416-397-7368। এটা আপনি টরন্টো নেইবারহুড ইনফরমেশনের পোস্টের ফোন নাম্বার। ওনারা হয়তো অনেক সময় ফোন ধরবে না, তো আপনারা একটা মেসেজ রাখবেন আপনার ফোন নাম্বার সহ যে আমি এই টরন্টো রেন্ট ব্যাংক থেকে এই সাপোর্টটা পেতে চাই। এটা বললে ওনারা আবার আপনাকে রিপ্লাই ব্যাক করবে এবং আপনি প্রসেসটা আর কিছু দরকার নেই, কী করতে হবে সেটা তারপর ওনারা বলবেন যে ঠিক আছে। ধন্যবাদ ইমামউদ্দিন সাহেব। ইনফ্যাক্ট আমারও জানা ছিল না যে এরকম একটা সিটি অফ টরন্টো রেন্ট ব্যাংক আছে, এবং বিশেষত যেটা জানা ছিল যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে এরকম সিচুয়েশনে তারা সাবসিডি দেন এবং হেল্প করেন। সো আপনাকে ধন্যবাদ এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমার ধারণা দর্শকদের এটা হেল্প হবে। আমি ইন এ নাটশেল আমি কিছুটা রিসার্চ করে যেটা দেখেছি যে টেন্যান্ট এবং ল্যান্ডলর্ডের এইরকম একটা আনপ্রেসিডেন্টেড টাইমে কীভাবে সুবিধা পেতে পারে, যেটা আমি দেখেছি ফর টেন্যান্টস যেটা বলা আছে যে কন্ট্যাক্ট ইউর লোকাল সার্ভিস ম্যানেজার। আপনি যদি লোকাল সার্ভিস ম্যানেজারে যোগাযোগ করেন, ওখানে একটা সুবিধা আপনি পেতে পারেন। এছাড়াও কোভিড-19 এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স বলে একটা প্রোগ্রাম চালু করেছে, যেখানে আপনারা এক্সপ্লোর করতে পারেন যে রেন্ট ডেফারাল এবং রেন্টে কিছু সাবসিডি পাওয়া অথবা পার্শিয়াল রেন্ট পেমেন্টের জন্য তারা হেল্প করছে। এছাড়াও অবভিয়াসলি গভর্নমেন্টের যে বেনিফিটগুলো প্রোগ্রামগুলো নিয়ে এসছে, এটার পেছনে একটা মানে যারা পলিসি মেকাররা ছিলেন তারা এই ডিজাইনটা করেছেন যে একটা পার্ট ইনফ্যাক্ট এই লজিংয়ের জন্য যাবে। সো এটা ধরেই নেওয়া যায় যে আপনি মাসে 2000 টাকা যদি পান, তার একটা বড় অংশ অবশ্যই আপনার রেন্টের জন্যই অ্যালট করা হয়েছে। এছাড়াও ফেডারেল গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম আছে যেটা ইন ডিটেলসে আপনারা যদি গুগলে গিয়ে দেখেন আপনারা পাবেন রেন্ট সাবসিডি এবং রেন্ট এই পর্যায়ে আপনাকে রেন্ট কিছুটা হেল্প করবার জন্য। এটা হলো টেন্যান্টদের জন্যে। এখন সবথেকে বড় বেশি প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন হলো ল্যান্ডলর্ডরা। তাদের জন্য এই পর্যায়ে কোনো সুবিধা আছে কি না, আমি যেটা দেখেছি যে ইনফ্যাক্ট ল্যান্ডলর্ডদের ডিরেক্ট কোনো সুবিধা দেওয়ার মতো কোনো স্কিম এখনও চালু হয়নি, বাট ইনডিরেক্টলি আপনি এই সমস্ত সুবিধা নিতে পারেন। যেটা হলো যে আপনার মিউনিসিপ্যালিটি, যেটা আপনারা অলরেডি জানেন যে মিউনিসিপ্যালিটি অলরেডি প্রপার্টি ট্যাক্স ডেফারাল দিয়েছে। এছাড়াও হাইড্রো, এনব্রিজ এবং ইউটিলিটি ডেফারাল, অর্থাৎ এটা যদিও আপনার জন্যে ইনফ্যাক্ট কেউ টেন্যান্ট যদি ভাড়া না দেয় খুব হেল্প হবে না, বাট এই সিচুয়েশনটাকে আপনি টেম্পোরারি ওভারকাম করতে পারেন এই ডেফারেল করে। এছাড়াও মর্টগেজ ডেফারেল, যেটা আপনার যদি মর্টগেজ থাকে, যেটা আমাদের এর আগের এক পর্বে আমরা বলেছি, মর্টগেজ ডেফারেলটা আপনারা এইভাবে করতে পারেন, করে আপাতত এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারেন। এছাড়াও ফেডারেল গভর্নমেন্টের স্পেসিফিক্যালি যেটা আমি দেখেছি, ফেডারেল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে এই পর্যায়ে হেল্প করবার জন্যে, এবং যেটা মূলত এক ধরনের লোন আকারে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন এই সুবিধা। এখন আমি একটা জিনিস বুঝেছি, যেটা ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের ফোন কল পাবার পরে ল্যান্ডলর্ডদের কনসার্নটা সব থেকে বড়। এখন আমি প্রত্যেক ল্যান্ডলর্ডকে এই মুহূর্তে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি টেন্যান্ট ভাড়া না দেন এবং অ্যামিকেবল এগ্রিমেন্টে আসতে চান, এটা আমার একান্তই আমার নিজস্ব অভিমত যে আপনাদের এই অ্যামিকেবল সেটেলমেন্টে আসাটা উচিত। অ্যামিকেবল সেটেলমেন্টে আসার একটা আমি আপনাদের একটা ক্লু দিয়ে দিই, যেভাবে করলে হয়তো আপনাদের জন্য একটা সুবিধা হবে। এটা যদিও কোনো গাইডলাইন নেই, বাট আমার মনে হয়েছে যে এইভাবে আপনারা নিতে পারেন। সেটা হলো যে যখন আপনার টেন্যান্ট আপনাকে রেন্ট ডেফারেলের জন্য অ্যাপ্লিকেশন করবে বা রিকোয়েস্ট করবে, আপনারা রিপেমেন্ট এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট করতে পারেন এবং ডেফারাল অপশন আনতে পারেন। এই রিপেমেন্ট এগ্রিমেন্ট এবং ডেফারাল অপশন, ওই এগ্রিমেন্টের মধ্যে আপনাদের টেন্যান্টের পার্সোনাল ফাইন্যান্সিয়াল ডিটেলসটা মাস্ট ইনক্লুড করার জন্য বলতে পারেন। এটা দুটো সুবিধে। এক হলো সে টেকনিক্যালি বা ইনফ্যাক্ট এই সিচুয়েশনে আসলে ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছে কি না, এটা আপনি অ্যাসেস করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যদি সত্যি সে গিয়ে থাকে
এর পরবর্তীতে যখন আপনি রিকভারির জন্য যাবেন, এই পার্সোনাল ফাইন্যান্সিয়াল ডিটেলসটা আপনার এভিডেন্স হিসাবে কাজ করবে এবং আপনি যে সমস্ত অ্যাকুমুলেটেড রেন্ট, এই রেন্টগুলো রিয়েলাইজ করবার জন্যে আইনগত সুবিধা নিতে পারেন। এটা এখনকার টেকনিক্যাল একটা অ্যাসপেক্ট আপনারা চিন্তা করে দেখতে পারেন যে এই এগ্রিমেন্টে আপনার টেন্যান্টকে আপনি নিয়ে আসতে পারেন কি না। এছাড়াও একটা অপশন আপনাদের অনেকেরই হয়তো জানা নেই, আমি জানি অনেক টেন্যান্টই সুযোগ সুবিধা নেয়। মূলত সবাই যে খারাপ টেন্যান্ট তাও বলা যাবে না, তাহলে 47% এই রেন্টিং অপশন টরন্টোতে চলতো না। এটা নিশ্চয়ই এতদিনে পর্যদস্ত হয়ে যেত। 2-4 জন অবভিয়াসলি টেন্যান্ট আছেন যারা খারাপ। আমি বলবো একটা জিনিস, যে আপনারা যদি এরকম কোনো টেন্যান্ট দেখেন যে টেন্যান্ট সত্যিকারেই বাই ক্যারেক্টার ডিফল্টার এবং তারা এই অপশনগুলো কাজে লাগায়, আপনারা কিন্তু ক্রেডিট রিপোর্টিংয়ের অপশনটা নিতে পারেন। অর্থাৎ ক্রেডিট বিউরোতে ডিফল্টার টেন্যান্টকে আপনারা রিপোর্ট করতে পারেন। যেভাবে ব্যাংক ডিফল্টার হলে রিপোর্ট করে, ঠিক সেইভাবে রিপোর্ট করা উচিত। দুটো কারণ, এক হলো যে তারা এই সুযোগটা নিচ্ছে যেন অন্য আরেক জায়গায় গিয়ে নিতে না পারে। এছাড়াও আমি আরেকটা অপশন ইদানিং দেখেছি এবং দিস ইজ ভেরি হেল্পফুল, যে আপনি টেন্যান্ট চুজ করবার ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম লোকজন করে গুগল সার্চিং। সো আপনার এরকম যদি কোনো টেন্যান্টের এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে যে ইনফ্যাক্ট ইন্টেনশনাল ডিফল্টার বা ইন্টেনশনাল প্রবলেম ক্রিয়েটর, আপনারা কিন্তু এটা গুগল রিপোর্ট করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কেউ টেন্যান্সি বা রেন্টিংয়ের ক্ষেত্রে এই সাজেশন বা আপনাদের যে রিভিউগুলো কাজে লাগাতে পারে। সো এই হলো আমাদের মূলত আজকের অনুষ্ঠান। কোভিড-19 রিলেটেড, মানে কোভিড-19 সিচুয়েশনে ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের মধ্যকার যে সমস্ত বিবাদ চলছে, আমরা চেষ্টা করেছি কিছুটা আলোকপাত করবার জন্য, যে আপনাদের যদি কিছু সাহায্য হয় এই ক্ষেত্রে। আমি আবারও বলছি যে আমাদের ল অ্যান্ড লাতে প্রোগ্রামটা আপনাদের আইনগত বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করবার, বাট এটা কোনো অর্থেই লিগ্যাল অ্যাডভাইস না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের নিজস্ব লয়ার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং নিশ্চয়ই আপনাদের লয়ার আপনাদেরকে প্রপার গাইডেন্স এবং সাজেশন দিয়ে এইরকম সিচুয়েশন থেকে উত্তরণের ব্যবস্থা করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত হাত ধোবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। আমি মিস্টার ইমামউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করব দর্শকদের যাবার আগে কিছু বলবার জন্যে। ধন্যবাদ ব্যারিস্টার জয়ন্ত, আপনি অনেক সুন্দর করে আইনগত দিক, বিভিন্ন দিক বা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় যে এতে দর্শক উপকৃত হবে। আমি বিশেষ করে নন্দন টিভির দর্শকদেরকে ধন্যবাদ দিব যে আপনারা প্রতিনিয়ত নন্দন টিভি দেখবেন এবং আপনারা এই ধরনের ভালো পরামর্শ দেখবেন এবং ল অ্যান্ড লাতে অনুষ্ঠানটাও নিয়মিত দেখবেন। সবাইকে ধন্যবাদ।